আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভীন, প্রভাষক দর্শন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে আলোচনা করতে যাচ্ছি। আমি আজ প্রথমে আবর্তনের সংজ্ঞা ও উদাহরণ দিয়ে শুরু করতে যাচ্ছি। আবর্তনের সংজ্ঞা: যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলা হয়। তাহলে আবর্তন হলো একটা অমাধ্যম অনুমান, যেখানে বিধিসঙ্গতভাবে একটা প্রদত্ত বাক্যের উদ্দেশ্য আর বিধেয়টা স্থান পরিবর্তন করবে। বিধিসঙ্গতভাবে মানে আবর্তনে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুসারে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে একটা নতুন সিদ্ধান্ত গঠন করবে, তাকে আবর্তন বলা হবে। আবর্তন সম্পর্কে যুক্তিবিদ জোসেফ বলেন, একটি বাক্য তখনই আবর্তিত হয় যখন তার উদ্দেশ্য পদ বিধেয় পদে পরিণত হয় এবং উল্টাভাবেও হয়, আর তার গুণ অপরিবর্তিত থাকে। তাহলে জোসেফ কি বললেন? জোসেফ বললেন যে একটি যুক্তিবাক্যে যখন আবর্তিত হবে তখন তার উদ্দেশ্য পদ আর বিধেয় পদ পরস্পর স্থান পরিবর্তন করবে, আর গুণটা থাকবে অপরিবর্তিত। আবর্তন একটি অমাধ্যম অনুমান। এখানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। বিশেষ কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এবং বিধেয়ের স্থানে উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্ত টানা হয়। আমরা আগেও বলেছি যে আবর্তন হচ্ছে একটা অমাধ্যম অনুমান, কারণ এটাতে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হবে, আর কিছু নিয়মনীতি অনুসরণ করে একটা প্রদত্ত বাক্যের উদ্দেশ্যের স্থানে বিধেয়কে আর বিধেয়ের স্থানে উদ্দেশ্যকে দিয়ে বসিয়ে সিদ্ধান্ত টানা হবে। আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তটিকে বলা হয় আবর্তিত। তাহলে যখন আমরা আবর্তন করব তখন যে আশ্রয় বাক্যটা দেওয়া থাকবে তার নাম হবে আবর্তনীয়, আর আমরা যে সিদ্ধান্তটা পাবো সেটা হবে আবর্তিত। আমি আবর্তনের একটা উদাহরণ দিচ্ছি। কোনো মানুষ নয়, নিখুঁত। এটা হচ্ছে কি একটা আশ্রয় বাক্য, মানে এটা হচ্ছে আবর্তনীয়। এই আবর্তনীয়টাকে আমরা আবর্তিত করব। তাহলে এখানে আমরা দেখি, এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ, বিধেয় হচ্ছে কি নিখুঁত। এখানে উদ্দেশ্য আর বিধেয় পরস্পর কী করবে? স্থান পরিবর্তন করবে। পরস্পর স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত না হবে। তাহলে আমি দেখি পরস্পর স্থান পরিবর্তন মানে উদ্দেশ্যের জায়গায় বিধেয়, বিধেয়ের জায়গায় উদ্দেশ্যকে দিয়ে কি সিদ্ধান্তে আসা যায়? কোনো নিখুঁত জীব নয় মানুষ। তাহলে এটা হলো আবর্তিত। এখন আমি আবর্তনের কিছু নিয়ম নীতি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আবর্তনীয়ের উদ্দেশ্য পদটি আবর্তিতের বিধেয় পদ হবে। যখন প্রদত্ত আমি আগে তোমাদেরকে বলেছি, আবর্তনের ক্ষেত্রে যে আশ্রয় বাক্যটা দেওয়া থাকবে তাকে বলা হবে আবর্তনীয়, আর যে সিদ্ধান্তটা আসবে সেটা হবে আবর্তিত। তাহলে আমরা আবর্তনের প্রথম নিয়মটা হচ্ছে আবর্তনীয়ের উদ্দেশ্য পদটি আবর্তিতের কী হবে? বিধেয় পদ হবে। তারপর 2 নম্বর নিয়মটা দেখো, আবর্তনীয়ের বিধেয় পদটি আবর্তিতের উদ্দেশ্য পদ হবে। আচ্ছা, 3 নম্বর নিয়মটা হচ্ছে আবর্তনীয় এবং আবর্তিত উভয়ই গুণ একই রূপ হবে। মানে যখন আমরা একটা যুক্তিবাক্যের আবর্তন করব তখন আবর্তন করার পরে কি আশ্রয় বাক্যটার আর সিদ্ধান্তটার গুণটা একই রকম হবে। অর্থাৎ আবর্তনীয় সদর্থক হলে আবর্তিতীয় সদর্থক হবে, এবং আবর্তনীয় নর্থক হলে আবর্তিতীয় নর্থক হবে। অর্থাৎ কি উভয়ের গুণ একই রকম হবে। গুণের গুণ আমরা পরিবর্তন করতে পারবো না। যদি আশ্রয় বাক্যটা সদর্থক হয় সিদ্ধান্তটাও সদর্থক হবে, আর আশ্রয় বাক্যটা নর্থক হলে সিদ্ধান্তটাও নর্থক হবে। আবর্তনীয় কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। তাহলে আমরা যখন কোনো একটা আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদটা ব্যাপ্য, তাহলে সিদ্ধান্তে যে উদ্দেশ্য পদটা অব্যাপ্য হতে পারবে না, ব্যাপ্যই থাকতে হবে। আবার আবর্তনীয়তে কোনো বিধেয় পদ যদি ব্যাপ্য হয়, আবর্তিতে যে বিধেয় পদটিও ব্যাপ্য হতে হবে, অব্যাপ্য হলে হবে না।
তাহলে আমরা আবর্তনের 4টি নিয়ম পড়লাম। আমি আবার সংক্ষিপ্তভাবে আবর্তনের নিয়মটা নিয়ে আলোচনা করছি। আবর্তনের উদ্দেশ্য পদটি আবর্তিতের বিধেয় পদ হবে, মানে উদ্দেশ্য আর আবর্তনীয় বিধেয় পদটি আবর্তিতের উদ্দেশ্য পদ হবে, মানে উদ্দেশ্য আর বিধেয় পদ পরস্পর স্থান পরিবর্তন করবে। আবর্তনীয় আবর্তিতের উভয়ের গুণ একই রূপ হবে। আচ্ছা, অর্থাৎ আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রবাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে। আবর্তনীয় কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। যেটা উদ্দেশ্য যদি আবর্তনীয়তে ব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্ত যেও উদ্দেশ্যটি ব্যাপ্য হতে হবে, অব্যাপ্য হলে হবে না। আবার বিধেয় পদটি যদি আবর্তনীয়তে ব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তে যেও বিধেয় পদটি ব্যাপ্য হতে হবে, অব্যাপ্য হলে হবে না। সেটা আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হবে। আশা করি তোমরা আবর্তনের নিয়মগুলি বুঝতে পেরেছ। এখন আমি আবর্তনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আবর্তনকে মোটামুটি দুভাগে ভাগ করা হয়, একটা হলো সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। প্রথমে আমি সরল আবর্তন নিয়ে আলোচনা করব। যে আবর্তনের আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে তাকে সরল আবর্তন বলে। মানে যে আবর্তনের আশ্রবাক্য সিদ্ধান্তটা কি পরিমাণটা একই হবে, একই রূপ হবে, তাকে সরল আবর্তন বলে। ই এবং আই বাক্যের আবর্তনকে সরল আবর্তন বলা হয়। ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। ই বাক্যের আবর্তন করলে যখন ই বাক্য পাওয়া যায় সে কারণে ই বাক্যের আবর্তনটাকে বলা হয় সরল আবর্তন। আমি একটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। কোনো কোকিল নয় সাদা, এটা হচ্ছে কি আবর্তনীয়। এখন এটা আমরা কি করব, আবর্তিতে নিয়ে আসবো, মানে আবর্তন করব। এই যুক্তি বাক্যটা আমরা কি আবর্তন করব। দেখি আবর্তন করলে কি হয়, এখানে উদ্দেশ্য হচ্ছে কোকিল, বিধেয় হচ্ছে সাদা। তাহলে আমরা এটা কি পরস্পর স্থান পরিবর্তন করে আবর্তন করব। তাহলে দেখি কোনো সাদা জীব নয় কোকিল, এখানে এটা কি আমরা যখন ই বাক্য থেকে এখানে আবর্তন করে ই বাক্য পেলাম, সে কারণে এটা কি একটা সরল আবর্তন। এই আবর্তনে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই রূপ। এটার আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণটা কি একই রূপ, উভয় কি সার্বিক যুক্তিবাক্য। ইয়ে কি আমরা জানি যে ইয়ে হচ্ছে সার্বিক নর্থক যুক্তিবাক্য, আর আমরা আবর্তন করলে সার্বিক নর্থক যুক্তিবাক্য ই বাক্যই পেলাম। সরল আবর্তন কোন কোন বাক্যে হয়, ই বাক্য এবং আই বাক্যে হয়। এখন আমরা ই বাক্যের উদাহরণটা দেখলাম, এখন আমরা আই বাক্যের উদাহরণটা দেখব। আবার আই বাক্যের আবর্তনকে করলে আই বাক্যই পাওয়া যায়, মানে এটা সরল আবর্তন। আমি একটা এক্সাম্পল দেখি। কিছু ছাত্র হয় অলস, এখানে এটা হলো আবর্তনীয়, এটা থেকে আমরা আবর্তিতে যাব, মানে আবর্তন করব। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে কি কিছু ছাত্র, আর বিধেয় হচ্ছে কি অলস। তাহলে এখন আমরা এটা কী করব, পরস্পর স্থান পরিবর্তন করব। পরস্পর স্থান পরিবর্তন করলে উদ্দেশ্য উদ্দেশ্যের জায়গায় গেলে কি আসে দেখি আমাদের সিদ্ধান্তটা, সেটা আসে কিছু অলস মানুষ নয় ছাত্র। তাহলে এটা কিছু অলস মানুষ নয় ছাত্র হচ্ছে আবর্তিত। এখানে আমরা আবর্তন করে আই বাক্য থেকে আই বাক্যই পেলাম, মানে এখানে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ কি একই রকম, উভয় কি সার্বিক, উভয় বিশেষ যুক্তিবাক্য। আমরা জানি যে আই কি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আশা করি তোমরা আই বাক্যের আবর্তনও বুঝতে পেরেছ। মানে আমরা এতক্ষণ পর্যন্ত সরল আবর্তন নিয়ে আলোচনা করলাম। ই এবং আই বাক্যের আবর্তন হচ্ছে সরল আবর্তন। এখন আমরা অসরল আবর্তন নিয়ে আলোচনা করব। যে আবর্তনের আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন রূপ তাকে অসরল আবর্তন বলে। এই বাক্যের আবর্তনকে অসরল আবর্তন বলা হয়, কেননা এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সরল আবর্তন করলাম। সরল আবর্তনে আমরা কি দেখলাম, যে সরল আবর্তনে উদ্দেশ্য আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণটা কি একই রূপ ছিল। আর যখন আমরা অসরল আবর্তন, এখন আমরা অসরল আবর্তন পড়ছি, অসরল আবর্তনে এসে দেখলাম যে এটা অসরল আবর্তনে আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণটা কি ভিন্ন। আর এ বাক্যের আবর্তনকে অসরল আবর্তন বলা হয়, কেননা এ বাক্যকে আবর্তন করলে আমরা এ বাক্য না আই বাক্য পাই, মানে এটার পরিমাণটা কি হয়ে গেল, ভিন্নরূপ হয়ে গেল। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি বিষয়টা।
এ বাক্য দেখি আমরা একটা এ বাক্যের এক্সাম্পল দেখি, সকল কোকিল হয় কালো। তাহলে সকল কোকিল হয় কালো, এখানে সকল কোকিল কি উদ্দেশ্য, বিদেহ কি কালো। তাহলে উদ্দেশ্য হলো কোকিল, বিদেহ হলো কি কালো। এখন আমরা কি পরস্পর স্থান পরিবর্তন করব। পরস্পর স্থান পরিবর্তন করলে আমরা কি পাই দেখি, কিছু কালো জীব হয় কোকিল। তাহলে এটা কি আমরা এ বাক্য আবর্তন করলে কি বাক্য পেলাম, আই বাক্য পেলাম। এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে কি পরিমাণটা ভিন্ন হয়ে গেল, অর্থাৎ আশ্রয় বাক্যটা আমরা কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য পেলাম, আর সিদ্ধান্তটা পেলাম কি বিশেষ সদর্থক যুক্তি বাক্য। তাহলে এই যে আবর্তনটা পেলাম এটার নাম হলো কি অসরল আবর্তন। তাহলে আমরা দেখলাম যে অসরল আবর্তন কোন যুক্তি বাক্যের হয়, এই যুক্তি বাক্যের হয়। আমরা যখন সরল আবর্তন পড়লাম, সরল আবর্তনে আমরা দেখলাম যে ই বাক্য এবং আই যুক্তি বাক্যের আবর্তনটা হলো সরল আবর্তন, আর অসরল আবর্তন হলো এই যুক্তি বাক্যের। এখন আমরা বিভিন্ন প্রকার যুক্তি বাক্যের যে আবর্তন, সে আবর্তনটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই যুক্তি বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব। এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। আমরা এর আগে দেখলাম অসরল আবর্তনে, দেখলাম যে অসরল আবর্তনে দেখলাম এ বাক্যকে আবর্তন করলে আমরা আই বাক্য পেলাম। এ বাক্য একটি কি সদর্থক যুক্তি বাক্য, কাজে এর থেকে যে সিদ্ধান্ত হবে সেটিও কি সদর্থক হতে হবে, অর্থাৎ এ অথবা আই বাক্য হবে। আবর্তনের উদ্দেশ্য বিধেয়পদ স্থান পরিবর্তিত হয় সিদ্ধান্তে যেয়ে, তাই সিদ্ধান্তটি এ বাক্য হতে পারে না, কেননা এক্ষেত্রে আশ্রয় বাক্যের অপব্যয় বিধেয় পদটি সিদ্ধান্তে এসে ব্যাপক হয়ে যায়। সুতরাং সিদ্ধান্তটি আই বাক্য হবে। যখন আমরা এই বাক্যকে আবর্তন করব, তখন আমাদের কি আমাদের আবর্তনের নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে সদর্থক যুক্তি বাক্যে রাখতে হবে, এবং উদ্দেশ্য বিধেয়র যে ব্যাপ্যতা, সে ব্যাপ্যতার নিয়মটিও কি অনুসরণ করতে হবে। সে যদি আমরা এ বাক্যকে আবর্তন করে এ বাক্যই নিয়ে যাই, তাহলে দেখব যে আমরা যে ব্যাপ্যতার যে নিয়মটা আবর্তনে, সেই নিয়মটা ফলো করা হয় না। সে কারণে আমরা এ বাক্যকে আবর্তন করে সঠিক নিয়ম অনুযায়ী আই বাক্য পাই। আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝানোর চেষ্টা করি। এ বাক্য সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ হলো কি উদ্দেশ্য, মরণশীল হলো কি বিদেহ। তাহলে এটাকে যদি আমরা আবর্তন করি, তাহলে আয় বাক্য পাবো কিছু মরণশীল জীব হয় মানুষ। এখন আমরা ই বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব। ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। তাহলে ই বাক্যকে যদি আবর্তন করে ই বাক্য পাই, তাহলে এটা কি আমরা আগে পড়েছি, সেটা হলো সরল আবর্তন। ই বাক্য একটি নর্থক যুক্তি বাক্য। আমরা আগে পড়েছি যে এই বাক্যটা কি সার্বিক নর্থক যুক্তি বাক্য, কাজে এর থেকে যে সিদ্ধান্ত হবে সেটা অবশ্যই কী হতে হবে, নর্থক হতে হবে। কারণ আবর্তনের রুলস নিয়ম অনুযায়ী আমাদেরকে সদর্থক হলে সদর্থক, নর্থক হলে নর্থকই আবর্তন করে নর্থকে রাখতে হয়। আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়। এই বাক্য উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য থাকে, এমত অবস্থায় সিদ্ধান্তটি এই বাক্য হলে ব্যাপ্যতার দিক থেকে কোনো অসুবিধা হয় না, সুতরাং সিদ্ধান্তটি এই বাক্যই হবে। তাহলে ই বাক্য কি আমরা জানি যে ই বাক্যে উভয় পদে কি ব্যাপ্য, যে উভয় পদ ব্যাপ্য, তাই যখন আমরা আবর্তন করব তখন ই বাক্য নিলে আবর্তনের নিয়মের কোনো পরিবর্তন হবে না, মানে ই বাক্যকে আবর্তন করলে আমরা এই বাক্যই পাবো। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। কোনো মানুষ নয় অমর, এখানে উদ্দেশ্য কি মানুষ, অমর হচ্ছে বিদেহ। এখন আমরা যদি এটাকে আবর্তন করি, তাহলে পাবো কোনো অমর জীব নয় মানুষ। এখন আমি আই বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব। আই বাক্যের আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়, মানে তাহলে আই বাক্যটা কি হলো, আই বাক্যের আবর্তনটা হলো একটা সরল আবর্তন। আই বাক্যটি একটি সদর্থক যুক্তি বাক্য। আই বাক্যকে আমরা জানি একটা বিশেষ সদর্থক যুক্তি বাক্য, তাই এর থেকে যে সিদ্ধান্ত হবে সেটি সদর্থক হবে। তাহলে এটা থেকে সিদ্ধান্তটা অবশ্যই সদর্থক হবে। আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়। আই বাক্যের উদ্দেশ্য বিধি উভয়ই কি অব্যাপ্য, সুতরাং সিদ্ধান্তের পদগুলোও অব্যাপ্য রাখতে হবে, অর্থাৎ সিদ্ধান্তটি আই বাক্য হবে। যদি আমরা আই বাক্যকে আবর্তন করে আই বাক্যে নেই, তাহলে এটা আবর্তনের যে ব্যাপ্যতার নিয়ম, সেই ব্যাপ্যতার নিয়মের কোনো লঙ্ঘন হয় না, কারণ আই বাক্যের উভয় পদই কি
অব্যাপ্য। তাই সিদ্ধান্ত যদি আমরা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাই তখনও কি দুটা পদই অব্যাপ্য থাকবে আবর্তন করলে। তাই এটা আবর্তনী নিয়মের কোনো লঙ্ঘন হবে না। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। কিছু মানুষ নয় জ্ঞানী। এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ, জ্ঞানী হচ্ছে কি বিধেয়। তখন আমরা যদি এটাকে পরস্পর স্থান পরিবর্তন করি তাহলে কি হবে, কিছু জ্ঞানী জীব হয় মানুষ। তাহলে এটা কি আমরা আই বাক্য থেকে আই বাক্যই পেলাম, মানে এটার আবর্তনটা হচ্ছে সরল আবর্তন। এখন আমি ও বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব। ও বাক্যকে আবর্তন করা যায় না। ও বাক্য একটি নঅর্থক যৌগিক বাক্য, কাজে এর থেকে যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেটিও কি নঅর্থক হবে। ও বাক্যের উদ্দেশ্যপদটি অব্যাপ্য। ও বাক্যের আবর্তন করলেও অব্যাপ্য উদ্দেশ্যপদটি সিদ্ধান্তে যে একটি নঅর্থক বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার ব্যাপ্য হয়ে যায়, ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়। তোমরা ও বাক্যটা কি একটা নঅর্থক যুক্তি বাক্য। যদি আমরা আর ও বাক্য একটা নঅর্থক যুক্তি বাক্য, ও বাক্যের কাজে এর থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা কি নঅর্থক হতে হবে। আর ও বাক্যের উদ্দেশ্যপদটি অব্যাপ্য। ও বাক্যে আবর্তন করে, উদ্দেশ্যপদ যেহেতু অব্যাপ্য, যদি আমরা আবর্তন করে কোনো ও বাক্যে যাই তাহলে কি এটার ব্যাপ্যতার সমস্যা দেখা দেবে। অব্যাপ্য উদ্দেশ্যপদটি সিদ্ধান্তে যে ব্যাপ্য হয়ে যাবে, যেটা কি ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করে। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝানোর চেষ্টা করি। কিছু মানুষ নয় যুক্তিবিদ। তাহলে এটাকে যদি মানুষ হচ্ছে উদ্দেশ্য, যুক্তিবিদ হচ্ছে বিধেয়, এটাকে যদি আমি আবর্তন করি তাহলে পাবো কিছু যুক্তিবিদ নয় মানুষ। এখানে কি এটা একটা ব্যাপ্যতার সমস্যা দেখা দিল, যে এই আবর্তনটা এটা হলো কি, এটা একটা অবৈধ আবর্তন, কারণ ও বাক্যের আবর্তন করা সম্ভব না। এখানে দেখা যাচ্ছে আশ্রয় বাক্য উদ্দেশ্য হিসেবে মানুষ পদটি অব্যাপ্য, কিন্তু পদটির সিদ্ধান্তে এসে একটি ও যুক্তি বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়ে গেছে, যা আবর্তনের নিয়ম বিরোধী। সুতরাং ও বাক্যের আবর্তন করা যায় না। তাহলে আমরা আজ দেখলাম যে বিভিন্ন প্রকার যুক্তি বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করলাম। তখন আমরা দেখলাম যে ও বাক্যের আবর্তন করা কি সম্ভব না। ও বাক্যের আবর্তনটা হচ্ছে কি অবৈধ আবর্তন। এই আবর্তনটার কি যদি আমরা করি তাহলে একটা কি হয়ে যাবে, ব্যাপ্যতার সমস্যা দেখা দেবে, ব্যাপ্যতাজনিত একটি সমস্যা সৃষ্টি হবে। তাহলে আমরা আজ কি এ ই আই ও যুক্তি বাক্যের আবর্তন দেখলাম। আমরা দেখলাম কি সরল আবর্তন, অসরল আবর্তন। তাহলে আমরা এ ই আই ও এই 4 প্রকার যুক্তিবাক্যের আবর্তন দেখলাম। এর মধ্যে আমরা দেখলাম যে ই যুক্তিবাক্য আর আই যুক্তিবাক্যের আবর্তনটি ছিল কি সরল আবর্তন, কারণ ই যুক্তিবাক্যকে আবর্তন করলে আমরা ই যুক্তিবাক্য পাই, আর আই যুক্তিবাক্যকে আবর্তন করলে আমরা আই যুক্তিবাক্য পাই। তাহলে এই দুইটার আবর্তন হলো কি সরল আবর্তন, ই থেকে ইয়ে, আই থেকে আইয়ে যাই। আর ও যুক্তিবাক্যের আবর্তনটা হচ্ছে অসরল আবর্তন, কেননা এই যুক্তিবাক্যে আমরা আবর্তন করলে কোন যুক্তিবাক্য পাই, আই যুক্তিবাক্য পাই। আর ও বাক্যের আবর্তনটা হচ্ছে কি ও বাক্যের আবর্তন করা সম্ভব নয়, কারণ এই ক্ষেত্রে আমরা যে আবর্তনের ব্যাপ্যতার নিয়ম, সেই ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘন হয়। তাহলে আমরা বলতে পারি যে ও বাক্যের কি আবর্তন সম্ভব নয়, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা আজ কি পড়লাম, আমরা অমাধ্যম অনুমানের একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ আবর্তন নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার যুক্তিবাক্যের আবর্তনটা কেমন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবর্তনে কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সেই নিয়মগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রকার যুক্তিবাক্যের আবর্তন দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা অমাধ্যম অনুমানের আরেকটি প্রকারভেদ প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।